কার সুপারিশে এই ৯,০০০ আসছে? মানে কি প্রসেসের মধ্যে দিয়ে তাদেরকে সিলেক্ট করা হলো? সবই কিন্তু মানে অজানা এবং ব্যাপারটা খুবই অস্বচ্ছ এবং এটা যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় কেন এর মধ্যে ইনভলভড? গত ১৫ মাসে আমরা বহুভাবে মানে নানান প্রক্রিয়ায় শুনেছি যে এই সরকার আসলে নির্বাচন দেবে না, দিতে চায় না। নানানভাবে তারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, যাতে করে তারা ক্ষমতায় দীর্ঘদিন থাকতে পারে। তো এই সময়ের মধ্যে আপনিও নিশ্চয়ই খবরগুলো দেখেছেন যে ১০,০০০ বেসামরিক মানুষকে, তরুণকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, রাইট? আপনি নিশ্চয়ই এটাও দেখেছেন যে জামাতের নেতা কি মোহাম্মদ তাহের, তিনি আব্দুল্লাহ তাহের, তিনি ঘোষণা দিয়েছেন যে ৫০ লাখ তাদের কর্মী আছে, ভারত আক্রমণ করবে। দেশের মধ্যে অসংখ্য অস্ত্র আছে, থানাগুলো লুট হয়েছে, সেই লুটের অস্ত্র আছে, বিদেশ থেকে অস্ত্র এসেছে বলেও অভিযোগ আছে। ফলে সব মিলিয়ে আমরা কি একটা এমনিতেই সরকারের ধরেন মাহফুজ আলম থেকে শুরু করে অনেকেই অনেকদিন ধরে একটা যুদ্ধের কথা কিন্তু বলে আসে, গৃহযুদ্ধ কিংবা যুদ্ধ, নানান ভাবে আমরা দেখলো, আমরা কি সেটার দ্বার প্রান্তে পৌঁছে গেছি? সেটার তো একটা আশঙ্কা আমার মনে হয় বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে আপনি যেটার কথা বলছেন যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তারা ৯,০০০ তরুণকে সেলফ ডিফেন্স ট্রেনিং দেবে, জুডো, কারাটে, কিন্তু অলসো ফায়ার আর্মস। এখন ফায়ার আর্মস ট্রেনিং মানে তাদেরকে দিবে কেন? ফায়ার আর্মস ট্রেনিং তো দিবে হচ্ছে মিলিটারি, যারা মানে মিলিটারিতে জয়েন করবে বা রিজার্ভিস্ট হবে তারা ফায়ার আর্মস ট্রেনিং পাবে। এখন তারা কিভাবে চুজ করছে এই ৯,০০০-কে? কার সুপারিশে এই ৯,০০০ আসছে? মানে কি প্রসেসের মধ্যে দিয়ে তাদেরকে সিলেক্ট করা হলো? সবই কিন্তু মানে অজানা এবং ব্যাপারটা খুবই অস্বচ্ছ এবং এটা যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় কেন এর মধ্যে ইনভলভড? এটা তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্যাপার, বা বড়জোর অভ্যন্তরীণ নিরাপত্তা যারা দেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটা তো কোনোভাবেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হতে পারে না। কিন্তু এটা কারণ হচ্ছে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি এই উদ্যোগটা নিয়েছেন। তো মনে হচ্ছে যেন অনেকেই বলছে এই বাহিনীর নাম দিচ্ছে আসিফ বাহিনী। এটা বোধহয় মানে লোকের মুখের কথা। আমার মনে হয় সে নিজের থেকে এটাকে আসিফ বাহিনী বলছে না। এবং তিনি বলছেন যে এটা ভবিষ্যতে একটা মানে মানে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করারও পরিকল্পনা থাকতে পারে। কিন্তু সেই পরিকল্পনাটা তো আসবে সরকার প্রধানের দফতর থেকে। ক্রীড়া মন্ত্রণালয় থেকে তো এই ধরনের কথা আসতে পারে না। তো সেজন্য আমার কাছে মনে হয় এখানে কিছু রাজনৈতিক ব্যাপার জড়িত আছে, যে এটা কি নতুন একটা পেটোয়া বাহিনী হতে যাচ্ছে নাকি? হ্যাঁ, যেটা অন্য কাজ করবে, মানে ঠিক ডিফেন্সের কাজ না, কারণ এটা তো ডিফেন্স মিনিস্ট্রির কোনো ব্যাপার না, এটা অন্য কাজ করবে। তো সেটা হচ্ছে একটা আশঙ্কা। এটা ভারতের জন্য যত না হুমকি, আমার মনে হয় বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া যারা যুক্ত, রাজনৈতিক দলগুলো, তাদের জন্য আরো বেশি এটা শঙ্কাজনক বলে আমি মনে করি। আমার মনে হয় না ভারত খুব একটা বিচলিত হবে যে যুব ক্রীড়া মন্ত্রণালয় কয়েক হাজার ছেলেকে রাইফেল শুটিং প্রশিক্ষণ দিচ্ছে। সো এটা আমি মনে করি এটা অভ্যন্তরীণ রাজনীতির জন্য খুবই একটা মানে অশনি সংকেত। আপনি শুধু একটা জায়গা সিঙ্গেল আউট না, অনেকগুলো বিষয়টার সঙ্গে সরাসরি জড়িত। এর মধ্যে ধরেন ভারত অভিযোগ করছে বাংলাদেশের সীমান্তে বিভিন্ন রকম জঙ্গি ঘাঁটি তৈরি হয়েছে। তরুণ ঘোষ, আপনি যদি আমাকে এই ব্যাপারে বলতেন একটু, যে এরকম কোনো লেগ ওয়ার্ক ভারতের তরফ থেকে আছে কিনা, বাংলাদেশে কোথায় কি হচ্ছে? আমি শুনছিলাম যে মাঝে যে ৪ জন ভারতীয় সেনা কর্মকর্তা এসেছিলেন, তারা এই ব্যাপারে কিছু বলেছেন। হ্যাঁ, ৪ জন সেনা কর্তা আমাদের মিলিটারি ইন্টেলিজেন্সের গেছিলেন, গিয়ে ম্যাপ ট্যাপ দিয়ে স্যাটেলাইট ইমেজ টিমেজ নিয়ে গিয়ে দেখিয়ে দিয়েছে এখানে এই আছে ওখানে ওই আছে, সব নিয়ে গিয়ে দেখিয়ে দিয়েছে। বাংকার ফাঙ্কার কোথায় কি হয়েছে লালমনিরহাটে সব দেখিয়ে দিয়েছে। আপনাদের কাগজেও বেরিয়েছে, আমাদের কাগজেও বেরিয়েছে, সব ছাপার অক্ষরে লেখা রয়েছে। আমার বলার উপরে কেউ যায় আসে না। কিন্তু আমার যে কথাটা বলার সেটা হচ্ছে যে আজকের দিনে এই যে যুদ্ধ হয় সেটা কিন্তু সবসময় বুটস অন গ্রাউন্ডসে হয় না। পাকিস্তানের মধ্যে কি ভারতবর্ষ ঢুকেছিল? ঢোকেনি, এমনকি এয়ার স্পেসে পর্যন্ত যায়নি। ওই সীমান্ত দাঁড়িয়ে রাফাল ওখানে মেরে দিয়েছে, মেরে দিয়ে সমস্ত 11টা এয়ারবেস ধ্বংস করে দিয়েছে, নূর খানটাকে ডিস্ট্রয় করে দিল।
আর আমাদের ব্রহ্মসের যে আপনার অ্যাকুরেসি সেটা হচ্ছে +- 1 মিটার। ওখানে একটাই এই মানে পুরো এত সুরক্ষিত ভাবে এটা তো আমেরিকা করেছিল। ওখানে তো আমেরিকার পুরো সোলজার থেকে আরম্ভ করে বিজ্ঞানী টিজ্ঞানী সব ছিল, সব মারা গেছে। তো একটা 6.5 ফুট বাই 4 ফুট একটা ভেন্ট ছিল, ঢোকার আর কোনো রাস্তা ছিল না। ওই 6.5 ফুট বাই 4 ফুট ভেন্টের মধ্যে দিয়ে আপনার ওই ব্রহ্মসটাকে গলিয়ে দিয়েছে, নিচে গিয়ে পুরো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। এবং তারপরে আর ওখান থেকে বডিগুলোকে বার করে নিয়ে ওখান থেকে রোলার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। দিয়ে এখন নতুন করে আবার এখন নূর খান এয়ারবেস আমরা খবর পাচ্ছি নতুন করে আবার তৈরি হচ্ছে। তো এখন আর ওই আপনার ওই গোলাগুলি চালিয়ে হাতাহাতি যুদ্ধ ওইগুলো এখন করতে হয় না। এখন সুইচ টিপে যুদ্ধ হয়, এখন স্যাটেলাইটে যুদ্ধ হয়। ওই কে কি প্রশিক্ষণ দিল, কে জেহাদি এলো তরোয়ার নিয়ে ঘোড়ায় চেপে চলো আমরা যাব দিল্লি জয় করতে, ওই যুদ্ধ এখন তো আর নেই। ফলে মানে এখন এই যে কাজগুলো করছেন যারা করছেন তারা তো মানে বোকার স্বর্গে বাস করছেন। জি। ভারত যদি মারে, ভারত সীমান্তে বসে মারবে, ওই এর থেকে বসে মারবে কি বলে 7 সিস্টারে বসে মারবে, ত্রিপুরায় বসে মারবে, এগুলো কিছু যাকে বলে করতে পারবে না। সার্জিক্যাল স্ট্রাইক, তাই তো? আপনাদের এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশে কিছু আছে? যাদের ছিল তারা কিছু করতে পারলো না। ওখানে আমেরিকান এয়ার ডিফেন্স ছিল, পাকিস্তানে চীনের এয়ার ডিফেন্স ছিল, আকাশদের কিন্তু সব এয়ার ডিফেন্স ভেঙে দিয়েছে। তার কারণ হচ্ছে আমরা যে সবাই জিপিএস ব্যবহার করি, জিপিএসটা ব্যবহার করি আমরা গ্লোব অনুযায়ী, জিপিএসটা তৈরি হয়েছে গ্লোব অনুযায়ী। আর ভারত আকাশতীর তৈরি করেছে অ্যাটলাস ম্যাপকে ফেলে। আপনি যদি গ্লোবে যদি গ্রিনল্যান্ডকে দেখেন দেখবেন আফ্রিকার থেকে গ্রিনল্যান্ড ছোট। অ্যাটলাস ম্যাপে যদি আপনি দেখেন তাহলে দেখবেন আফ্রিকা থেকে গ্রিনল্যান্ড বড়। ফলে যে জিপিএস এর যে আপনার ট্র্যাক আর আকাশ তীরের ট্র্যাক দুটো মিল খাচ্ছে না, ফলে ধরতে পারছে না বলেই ওই কোনো এয়ার ডিফেন্স কাজ করেনি, সব কটাকে মেরে শেষ করে দিয়েছে। একটা পদাতিক সৈন্যও কিন্তু ভেতরে ঢোকেনি। বুঝতে পেরেছি। বাংলাদেশকে যদি মারতে হয় তাহলে পরে বাংলাদেশকে মারতে হলে পরে ভারতকে ঢুকতে হবে না ভেতরে, ওই বর্ডারে বসে বসেই মেরে দেবে। রাফাল ওখানে দাঁড়িয়ে রাফাল মেরে দেবে। আমি চাই এটা না হোক, কারণ একটা যুদ্ধ বহু মৃত্যু ডেকে আনে, বহু রক্তক্ষয় হয়। সাবির মুস্তাফা, এরকম কি আশঙ্কা আছে নাকি কি বাংলাদেশ ভারত যুদ্ধ? এখন দেখেন আমার মনে হয় কি এই অপারেশন সিন্দুরের পর যেটা বোঝা গেল, সিঁদুর না সিন্দুর, আমি একটু বলে নেই এখন ভারত যেই এই অপারেশন না এই মহড়ার যে নাম দিয়েছে এটা কিন্তু সিন্দুর 2 না, এই মহড়ার নাম হচ্ছে ত্রিশূল। না ত্রিশূল তো, কিন্তু ত্রিশূল কেন আজকেও আমি বলেছি, ত্রিশূল কেন সেটাই বলে দিয়েছি আজকে। বলেন তো কেন? তিন বাহিনী যৌথ মহড়া, সেই কারণে। না না না, ত্রিশূলটা হচ্ছে একটা আঙ্গিক মানে ইস্যু করা হয়েছে। দেবী দুর্গার হাতে একটা অস্ত্র থাকে, একদিকে বর্ষার মাথায় হচ্ছে ত্রিশূল, যার মানে ইঙ্গিতটা করতে হয়েছে একটা হচ্ছে পূর্ব পাকিস্তান, একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান, আর মধ্যিখানে হচ্ছে গিয়ে বর্ষাটা, এটা হচ্ছে ত্রিশূল। মানে অর্থ খুব পরিষ্কার যে ত্রিশূলের মহড়া হচ্ছে মানে একটা পূর্ব পাকিস্তান, এখন আর বাংলাদেশ বলে না, ভারত বলে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। একটা হচ্ছে পূর্ব পাকিস্তানের জন্য, একটা হচ্ছে পশ্চিম পাকিস্তানের জন্য, আর মধ্যিখানেরটা হচ্ছে অস্ত্র। তবে আমি চাইবো বাংলাদেশে যারা সরকার আছে তারা আর একটুখানি সচেতন হোক, নিজেদের কন্ট্রোল করুক, দায়িত্ববান হন, যে পরিস্থিতির মানে গভীরতা বোঝার চেষ্টা করুন।
কেউই চায় না একটা যুদ্ধ হোক, বিশেষ করে একটা ছোট দেশের ওপরে একটা বড় দেশ যদি আক্রমণ করে, তাহলে কিন্তু বদনামটা কিন্তু বড় দেশেরই হবে, ছোট দেশের হবে না। ছোট দেশ গিয়ে সারা পৃথিবীতে বলবে আমরা আক্রান্ত হয়েছে, আমরা ছোট দেশ বলে, তখন কিন্তু সারা পৃথিবী কিন্তু এই ছোট দেশটার পাশে দাঁড়াবে, বড় দেশটার পাশে দাঁড়াবে না। জি, সাবির আজ মুস্তফা, সবাই কিন্তু ইউক্রেনের পাশে দাঁড়াচ্ছে, রাশিয়ার পাশে কিন্তু কেউ দাঁড়াচ্ছে না। যাই হোক, সাবির ভাই কি বলুন? পরিস্থিতি কি এত দূর পর্যন্ত গড়াবে? সিন্দুর 2.0 যেটাকে অনেকে বলে যে এটা হবে নেক্সট অপারেশন, তো সেটা এখনো হচ্ছে না। এখন হচ্ছে মহড়া একটা ত্রিশূল। তো এখন এটা ওই পর্যায়ে গড়াবে কিনা আমি জানি না, কিন্তু ভারত যেটা ঘোষণা করেছে প্রথম সিন্দুরের মাধ্যমে, যে দেশ থেকে ভারতের উপর হুমকি আসবে এই জঙ্গি বা অন্যান্য ভাবে, তারা এখন নিজ দেশে শুধু সেটার মোকাবেলা করবে না, তারা যেই দেশ থেকে এসছে, যেটা হচ্ছে সোর্স, সেই সোর্সে আঘাত হানবে। এখন এটা যদি ভারতের নতুন ডক্ট্রিন হয়ে থাকে, এবং নরেন্দ্র মোদী সরকার সেটাই বলার চেষ্টা করছে যে পহেলগামের পরে তারা এই সিন্দুর অপারেশন করেছে ওই ডক্ট্রিনটাকে এস্টাবলিশ করার জন্য। এখন পাকিস্তান সেটার আবার একটা কাউন্টার দিয়েছে যে আমরা ভারতের 5টা এয়ারক্রাফট শুট ডাউন করেছি, সো আমরাও পাল্টা আক্রমণ করব যদি ভারত আমাদেরকে আক্রমণ করে। বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো, যদি ভারত যদি মনে করে যে আসলেই বাংলাদেশ সীমান্তে ভেতরে কোনো ঘাঁটি তৈরি হচ্ছে যেখানে কোনো জঙ্গি যারা আর কি ভারতে গিয়ে নাশকতা মূলক কাজ করবে, এবং ভারত যদি বাংলাদেশকে বলে এই ঘাঁটিগুলা নির্মূল করাতে না পারে, তাহলে আমার মনে হয় সিন্দুরের মতো ভারত ওই ঘাঁটিগুলায় আক্রমণ চালানোর পরিকল্পনা করতে পারে, কারণ এটা ভারতের এখন একটা এস্টাবলিশ ডক্ট্রিন। তো এটার কোনো হেরফের হবে না। সো বাংলাদেশকে ওইভাবে চিন্তা করতে হবে যে যদি তারা ঘাঁটি অ্যালাউ করে বাংলাদেশের মাটিতে, ভারত বিরোধী ঘাঁটি, যেখান থেকে রোহিঙ্গা হোক বা অন্য কোনো জঙ্গি বা বিচ্ছিন্নতাবাদী ভারতে গিয়ে সীমান্ত ক্রস করে ভারতে গিয়ে আক্রমণ চালাবে, অপারেশন চালাবে, তখন ভারতের একটা আক্রমণ তারা এক্সপেক্ট করতে পারে। দিস ইজ দ্য ইন্ডিয়ান ডক্ট্রিন, এবং এটা হবে। আমার মনে হয় এটার থেকে কোনো ব্যত্যয় হবে। ভারত এটা মানে করবে, হয়তো অ্যানাউন্স করবে না, হয়তো করে চুপ করে বসে থাকবে, বাট এটা হবে। তাহলে আমাদের সেক্ষেত্রে বাংলাদেশের প্রতিক্রিয়াটা কি হবে? আমাদের তো কোনো ডিফেন্স সেই অর্থে কি আছে? না, এখন সেই জন্যই তো বাংলাদেশে অনেক শোরগোল শোনা যাচ্ছে, তারা চায়না থেকে JC-10 এয়ারক্রাফট কিনবে, আবার শোনা যাচ্ছে তারা ইটালি থেকে টাইফুন এয়ারক্রাফট কিনবে। তো এইগুলো তো হতে হতে আরো 5-6 বছর লেগে যাবে। এগুলো তো হুট করে আপনার দোকানে পাওয়া যায় না যে শেলফ থেকে নিয়ে এই যে একটা ফাইটিং এয়ারক্রাফট, এটা অর্ডার দিতে হয় এবং অনেক বছর লাগে এটা তৈরি করতে, এবং অর্ডারের পর এরা কাজ শুরু করে। কাজেই এই তোড়জোড়টা চলছে। এখন বাংলাদেশ মনে করছে যে তাদের এরকম একটা, বা বাংলাদেশে কিছু কিছু গোষ্ঠী মনে করছে যে এরকম একটা প্রতিরক্ষা ব্যবস্থা তাদের প্রয়োজন, কারণ ভবিষ্যতে ভারতের সাথে সম্পর্ক ওই পর্যায়ে চলে যেতে পারে। কিন্তু এই মুহূর্তে যদি হয়, এই মুহূর্তে পাকিস্তানের যেই ক্যাপাবিলিটি ছিল ইন্ডিয়ান এয়ারফোর্সকে মোকাবেলা করার, বাংলাদেশ এয়ারফোর্সের সেই ক্যাপাবিলিটি আছে বলে আমার মনে হয় না। আর যেটা তরুণ ঘোষ নিজে বললেন, ভারত তো আর বাংলাদেশের আকাশ সীমার ভেতরে উঠে ঢাকা আক্রমণ করবে না। তারা যদি কিছু আক্রমণ করে তাহলে ঠিক নির্দিষ্ট যেসব ঘাঁটি থেকে তারা মনে করে বা তাদের কাছে প্রমাণ আছে যে ভারতের বিরুদ্ধে নাশকতামূলক কাজ করানো হচ্ছে, ওই ঘাঁটিগুলোতেই তারা আক্রমণ করবে, এবং সেজন্য বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করার কোনো প্রয়োজনই হবে না।